দুর্গাপুর এক্সপ্রেসওয়ে সম্প্রসারণ করা হবে, 6 লেন বানানো হবে, সেই জন্য প্রয়োজন জমি অধিগ্রহণ করেছে কেন্দ্রীয় সরকার। তবে সবচেয়ে আশ্চর্যের বিষয় কি জানেন? যাদের জমি অধিগ্রহণ করা হয়েছে সেই জমির মালিকরাই সেটা জানেন না। অথই জলে পড়েছেন ডানকুনির 4 নম্বর ওয়ার্ডের বাসিন্দারা। অধিগ্রহণের কথা জানতেই পারেনি 300 জন। জমি অধিগ্রহণের জন্য ক্ষতিপূরণও পাননি কেউ। কথা বলবো রানার সঙ্গে। রানা, নিয়ম মেনে কি জমি অধিগ্রহণ করা হয়নি? তাহলে যাদের জমি নেওয়া হলো তারাই জানতে পারলেন না, এটা কি করে সম্ভব? হ্যাঁ মিমি, দেখো একদম তুমি যে কথাটা বললে যে এই যে জমি অধিগ্রহণ করা হয়েছে কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রণালয়ের, যেখানে দেখা যাচ্ছে ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের ওয়েবসাইটে গেলে এই যে ডানকুনি পৌরসভার 4 নম্বর ওয়ার্ডের আগডাঙ্গা যে এলাকার বাসিন্দারা, তারা জানাচ্ছে যে তারা যখন দেখছে তাদের নামে যে বাস্তু জমি, সেই জমি কিন্তু তাদের নামে নেই, সেটা চলে গেছে কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রণালয়ের অধীনে। এখানেই প্রশ্ন উঠেছে। শুধু তাই নয়, এই 4 নম্বর ওয়ার্ডের যে কাউন্সিলর, তৃণমূল কাউন্সিলর হাসান মণ্ডল, তারও কিন্তু জমি চলে গেছে। কিন্তু অভিযোগ করছে যে এই যে 32 বিঘা জমি নেওয়া হলো, 10.56 একর জমি, সেইটা কিন্তু সম্পূর্ণ অন্ধকারে রেখে কিন্তু জেলা প্রশাসন অধিগ্রহণ করা হয়েছে, সেটা কিভাবে জানতে পারলেন এরা? এরা যখন জানতে পারলো, যেহেতু যখন তারা ওই জমি নিয়ে যখন তারা ওই ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরে যখন তারা ওয়েবসাইটে গিয়ে দেখছে যে তাদের নামে যে বাস্তু জমি ভিটে, সেগুলো কিন্তু অলরেডি সেটা চলে গেছে কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রণালয়ের আন্ডারে। তারা যে জমির প্রকৃত মালিকানা তারা নয়। শুধু তাই না, আরো অভিযোগ হচ্ছে এই যে জমি অধিগ্রহণ যদি যে করেছে সেটা অনৈতিকভাবে করা হয়েছে। যেহেতু একটা জমি অধিগ্রহণ করতে গেলে তার একটা প্রসেস আছে, সরকারিভাবে তাদের জানাতে হয় তারা উইলিং কিনা আনউইলিং কিনা। এরা কি তাহলে আইনি পথে যাবেন? এই বিষয়টা নিয়ে ইতিমধ্যে কিন্তু সরব হয়েছে স্থানীয় কাউন্সিলর হাসান মণ্ডল। তিনি জানিয়েছেন তিনি এসডিওর সাথে ডিএম এর সাথে যোগাযোগ করেছেন, ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের সাথে যোগাযোগ করেছেন যে কিভাবে তাদের অন্ধকারে রেখে এইভাবে জমিগুলো, তাদের বাস্তু জমিগুলো, বসত ভিটে কবর, সেই জমিগুলো কি করে সে কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রণালয়ের অধীনে চলে গেল। আমাদের জায়গার অনেক দিন ধরে বসবাস করার এখন হঠাৎ শুনছি আমাদের জায়গা অ্যাকোয়ার হয়ে গেছে, ভারত সরকার নিয়ে নিয়েছে। আমরা সব মোবাইলে সার্চ করছি, মোবাইলেতেও আসছে, বিএলআরে গেছি, বিএলআরও বলছে। তো এখন আমাদের মোটামুটি 200-300 ঘর আছে, 200-300 ঘরের ফ্যামিলি আছে, বাচ্চা আছে। এই সব বাচ্চা কাচ্চা নিয়ে সব যাবে কোথা? কিন্তু টোলের ওই পার থেকে খালি মাঠ পড়ে আছে, টোলই পড়ছে ওইটা, কিন্তু মাঠগুলো ছেড়ে বস্তিগুলো নিয়েছে, মানুষ বসবাস করছে, সেইগুলো নিয়েছে বেছে বেছে। এখন আমাদের কাছে যেটা লিস্ট এসছে সেটা হচ্ছে পশ্চিম দিকে টোল প্লাইজারের ডানকুনি টোলের পশ্চিম দিকটা, এবং আমাদের কাছে খবর আছে পূর্ব দিকে ওপোটেও নেবে, সেটা লিস্ট আমাদের কাছে এখন আসে। রেকর্ডে গভর্নমেন্ট ভারত সরকারের নাম দেখাচ্ছে, কিন্তু অধিগ্রহণের একটা সিস্টেম থাকবে, বেনিফিশিয়ারির সঙ্গে আলোচনা করে তার কোনো একটা ন্যায্য কিছু মূল্য দেওয়ার ব্যাপার আছে। এইভাবে রাতের অন্ধকারে রেকর্ড কেটে উড়ে যাবে, ভারত সরকারের নামে হয়ে যাবে, এটা তো অরাজকতা চলছে। এইভাবে অরাজকতা করলে কি করে মানুষ বাঁচবে? এটা নিয়ে কোন একটা ব্যবস্থা নিতে হবে প্রশাসনকে। আমরা চেয়ারম্যানকে জানিয়েছি এবং এটা নিয়ে আমরা ডিএম এর কাছে পর্যন্ত খবর চলছে, কথা হচ্ছে। নাবালিকার সঙ্গে অশ্লীল আচরণ, ভিডিও ভাইরালের হুমকি দিয়ে জালে দুজনকে গ্রেফতার করেছে অন্ডাল থানার পুলিশ। কথা বলবো অর্পণের সঙ্গে। অর্পণ, এই দুজনের বিরুদ্ধে কি অভিযোগ? দেখো, এই দুজনের বিরুদ্ধে যে অভিযোগ রয়েছে যে নাবালিকার বেশ কিছু অশ্লীল ছবি তাদের কাছে রয়েছে ক্যামেরাবন্দি, এবং এই ছবি মোবাইলের মাধ্যমে পাঠানো হয় পরিবারকে এবং ওই মেয়েটিকে, নাবালিকাকে। এবং যেটা অভিযোগ করছে যে এই ছবি দেখার পর তাদের কাছে আসতে হবে এবং সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করা হবে এই ছবি, এই দিয়ে হুমকি দেওয়া হয়। এরপরেই কিন্তু পরিবারের লোকজন অন্ডাল থানার দ্বারস্থ হয় এবং অন্ডাল থানায় লিখিত অভিযোগ দায়ের করার পরেই অভিযুক্ত দুজনকে কিন্তু পুলিশ গ্রেফতার করে এবং আজ তাদের আদালতে তোলা হবে।
যেটা জানা যাচ্ছে প্রায় 2 মাস ধরে কিন্তু এই নাবালিকাকে একটি পরিত্যক্ত যে রেলের কোয়ার্টার রয়েছে অন্ডাল এলাকায়, সেখানে কিন্তু রীতিমতো ডাকা হতো এবং তার ভিডিওগ্রাফি করা হতো। সেই ভিডিওই কিন্তু সোশ্যাল মিডিয়ায় একটা তারা জানাচ্ছেন যে ভাইরাল করার, সেই হুমকি দিয়েই তাকে কিন্তু ব্ল্যাকমেল করা হয় রীতিমতো। এই অভিযোগ আনার পরেই কিন্তু অন্ডাল থানার পুলিশ এই দুজনকে গ্রেফতার করে। ধন্যবাদ অর্পণ। মেয়েটাকে প্রলোভন দিয়ে ডাকা হয়েছে। ডাকার পর ছেলেটি প্রায় দিনই ওকে ডাকতো এবং কথাবার্তার মাধ্যমে, ভালোবাসার মাধ্যমে তাকে ভুলিয়ে ফুসলিয়ে কোনো ফাঁকা ভ্যাকেট কোয়ার্টারে নিয়ে যায়, তারপর কুকীর্তি করে। তো এইরকম অপরাধীকে আমরা ছেড়ে কথা বলবো না, তার যথাযথ শাস্তির দাবি করেছি আমরা এবং থানা স্টেপ নিয়েছে। আমরা খুবই থানাকে কৃতজ্ঞ জানাবো যে দুটো আসামিকেই ধরে নিয়ে এসছে। ভাঙড়ে তৃণমূল নেতা খুনে গ্রেফতার আরো 2। চন্দনেশ্বরে পুলিশের জালে রেজাউল মোল্লা। রাজ্জাক খানকে লক্ষ্য করে গুলি চালায় 3 দুষ্কৃতী। উত্তর কাশীপুর এলাকা থেকে গ্রেফতার জাকির উদ্দিন গাজী। আরো জানাবে কল্যাণ, রয়েছে আমার সঙ্গে। কল্যাণ, একেবারেই আমি জানিয়ে রাখি, উত্তর কাশীপুর থানার নাংলা এলাকা থেকে এই যে জাকির উদ্দিন গ্রেপ্তার হয়েছে গতকাল সন্ধ্যায় এবং গভীর রাতে গ্রেপ্তার হয়েছে রেজাউল মোল্লা নামে আরো একজন। মোট 2 জনকে কিন্তু ইতিমধ্যে উত্তর কাশীপুর থানার পুলিশ গ্রেপ্তার করেছে। তাদেরকে আজকে বারুইপুর মহকুমা আদালতে তুলবে। তবে পুলিশ সূত্রে যে খবর, এই যে জাকির উদ্দিনের নাম পাওয়া যাচ্ছে, এই জাকির উদ্দিন হচ্ছে কুখ্যাত ডাকাত। সে এর আগে 2 বার জেলও খেটেছে, মোট 14 বছর সে জেল খেটেছে। তাকে হচ্ছে মোফাজ্জল, যে প্রথম তৃণমূল নেতা গ্রেপ্তার হয়েছিল এই খুনের কেসে, সেই কিন্তু যোগাযোগ করেছিল এবং এই জাকির উদ্দিনই কিন্তু বন্দুক এবং চপার এনেছিল রাজ্জাক খানকে খুন করার জন্য। অন্যদিকে চন্দনেশ্বর এলাকা থেকে রাজ্জাক খানের যে খুন হয়েছিল সেই ঘটনায় আরো যে অভিযুক্ত ছিল আজারউদ্দিন ঘনিষ্ঠ বলে ইতিমধ্যেই জানা যাচ্ছে পুলিশ সূত্রে যে খবর, রেজাউল মোল্লা, যার নাম ইতিমধ্যেই উঠে এসেছে, গ্রেপ্তার হয়েছে। রেজাউল মোল্লা চন্দনেশ্বরে গা ঢাকা দিয়েছিল গোপন ডেরায়, তার বাড়ি হচ্ছে পানাপুকুরে। সেও কিন্তু এই ঘটনায় প্রথম গুলি চালিয়েছিল রাজ্জাক খানকে। অর্থাৎ প্রথম রাজ্জাক খানকে গুলির ঘটনা ঘটেছিল, রাজ্জাক খানকে প্রথম গুলি চালিয়েছিল এই রেজাউল মোল্লা। তারপর একে একে মোট 3 জন গুলি চালিয়েছিল। পুলিশ ইতিমধ্যে গ্রেপ্তার করেছে। কোচবিহারের মাথাভাঙায় নতুন পাকা সেতু। কেদারহাট পঞ্চায়েতের ছোট কেশরি বাড়িতে নতুন সেতু। কানাডোবা নদীর উপর তৈরি হয়েছে নতুন সেতু। কথা বলবো রাজেশের সঙ্গে। রাজেশ, কতটা উপকৃত হলেন এলাকার মানুষ? দেখো, মাথাভাঙা 1 ব্লকের এই কেদারহাট গ্রাম পঞ্চায়েতের কানাডোবা নদীর উপর এই পাকা সেতু তৈরি হওয়ায় কিন্তু খুবই খুশি গ্রামবাসীরা। কারণ দীর্ঘদিন তাদেরকে বাঁশের সাঁকোর উপর দিয়ে যাতায়াত করতে হতো, যার ফলে কিন্তু ব্যাপক ভোগান্তির মুখে পড়তে হতো। বর্ষায় সাঁকো ভেঙে যেত। এখন পাকা সেতু তৈরি হওয়ায় খুশি কেদারহাটবাসী। উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের পক্ষ থেকে কিন্তু এই সেতু তৈরি হয়েছে, তার ফলে গ্রামবাসীরা ধন্যবাদ জানিয়েছেন স্থানীয় প্রশাসনকে। ধন্যবাদ। 1,30,00,000 টাকা ব্যয়ে ব্রিজটা হচ্ছে, সেটা হচ্ছে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর থেকে, এবং সেটা কাজ চলছে, কাজ প্রায় শেষের দিকে, আর কিছুটা কাজ বাকি আছে, রেলিংগুলো এখন হচ্ছে, খুব দ্রুত শেষ হবে কাজটা। এই সেতুর ফলে ওখানকার তো ওই কেদারহাট জিপি তো আছেই, তার মধ্যে আমাদের গোপালপুর জিপি, বলতে গেলে মাথাভাঙা 1 ব্লকের যাতায়াতটা ভালোই হবে। কারণ ওখানে এতদিন ব্রিজ ছিল না, বাঁশের ব্রিজ ছিল, জল পেরিয়ে কাদা পেরিয়ে আসতো, বাঁশের ব্রিজ ভেসে যেত বর্ষার সময়। তো যেহেতু এখন ব্রিজটা হচ্ছে, এখন ভালোই হচ্ছে, ওখানকার মানুষ ভীষণ খুশি। এই ব্রিজটা হলে তারা ভীষণ উপকার হবে, কারণ অনেক দূর রাস্তা পেরিয়ে তারা ভোট বতে আসতে হচ্ছে।